কি স্টার্ট হয়েছে? সুপ্রিয় সুধী, আসসালামু আলাইকুম। বাংলাদেশ পলিটেকনিক সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই লাইভ সেমিনারে সবাইকে স্বাগত। আজকে আমাদের এই লাইভ সেমিনারে উপস্থিত রয়েছেন প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত আছেন ইঞ্জিনিয়ার এম এ রহিম স্যার, ডিপার্টমেন্ট অফ ইলেকট্রনিক্স, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট। এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন হাসনা আক্তার ম্যাম, ডিপার্টমেন্ট অফ গার্মেন্ট ডিজাইন অ্যান্ড প্যাটার্ন মেকিং, চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট। আরও আছেন মোহাম্মদ আব্দুর রহিম, প্রতিষ্ঠাতা সমন্বয়ক, বাংলাদেশ পলিটেকনিক সংসদ। আরো উপস্থিত আছেন মোহাম্মদ আতিকুল ইসলাম, আইসিটি বিভাগীয় প্রধান, বাংলাদেশ পলিটেকনিক সংসদ। এবং আরো উপস্থিত আছেন সাইফুল ইসলাম, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সদস্য, বাংলাদেশ পলিটেকনিক সংসদ। আজকের এই লাইভ প্রোগ্রামের আমাদের মূল থিমটা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে ছাত্রদের করণীয় কি। তো আপনারা যারা দেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের আজকের লাইভ প্রোগ্রামটা দেখছেন, সবার প্রতি একটা অনুরোধ থাকবে, আপনারা সবাই শেয়ার করবেন এবং শেয়ার করে সব জায়গায় ছড়িয়ে দিবেন এবং প্রতিটি ছাত্রছাত্রীদেরকে প্রশ্ন করার সুযোগ করে দিবেন। তো সবার প্রশ্ন, এখানে যে প্রশ্নগুলা কমেন্টে আসবে, আমরা সেখান থেকে মানসম্মত যে প্রশ্নগুলা হবে আমরা সেগুলা তুলে ধরার চেষ্টা করব। এবং আমাদের প্রধান অতিথি যিনি ইঞ্জিনিয়ার এম এ রহিম স্যার, ওনার আসতে একটু সময় লাগবে, উনি একটু বাহিরে আছেন, উনি আমাদেরকে পরে জানিয়েছেন উনি একটু পর আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। তো আমরা আর বেশি কথা বলবো না, আমরা মূল প্রোগ্রামে চলে যাই। তো আমি প্রথমে যাব হাসনা আক্তার ম্যামের কাছে। ওনার কাছে আমাদের কিছু প্রশ্ন আমরা ওনাদেরকে ছড়িয়ে দিব এবং ওনাদের থেকে আমরা মূল্যবান যে বক্তব্যগুলো আছে আমরা ওগুলা ওনাদের কাছ থেকে নিয়ে আসবো, বা আমরা ওনাদের থেকে যে জ্ঞানটুকু দরকার আমরা সেই জ্ঞানটুকু আমরা আজকে অর্জন করব। তো আমি বেশি কথা বলছি না, আমি ম্যামের দৃষ্টি আকর্ষণ করছি। ম্যাম, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ম্যাম, আমার কথা কি শোনা যাচ্ছে? জি জি, শোনা যাচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ ম্যাম। আমরা কি ম্যাম আপনাকে এখন প্রশ্ন করতে পারি? আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনাকে প্রশ্নটা করতে পারি আর কি। জি জি, অবশ্যই। জি, করতে পারেন। জি ধন্যবাদ। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, কারিগরি শিক্ষা হচ্ছে হাতে কলমে, 6 মাসে আমাদের এক সেমিস্টার। তাদের যে প্র্যাকটিক্যাল ক্লাসগুলা করা হয়নি তা কিভাবে সম্পূর্ণ করা হবে বলে আপনি মনে করেন? আসলে হচ্ছে কারিগরিটা যেহেতু আমাদের প্র্যাকটিক্যালের উপর, আর সেটা আমরা সবসময় প্র্যাকটিক্যালের উপরে জোরটা দেওয়া হয়, ঠিক আছে। কিন্তু এখন যেহেতু করোনা পরিস্থিতিতে যেহেতু আমাদের ক্লাসগুলো নেওয়া হয়নি, বা এটা যেহেতু একটা খারাপ সিচুয়েশনের মধ্যে আমরা ছিলাম, তাহলে এখন আমরা প্র্যাকটিক্যাল গুলো কিন্তু অনেক অনেক দিক দিয়ে অনেক স্টুডেন্টের হ্যাম্পার হয়েছে। তো আমরা চাচ্ছি কি, যদি কলেজটা খোলা হয়, যদি আপনার 14 নভেম্বরের পর যদি কলেজটা খোলা হয়, তাহলে যে 15-20 দিন আমাদের হাতে সময় থাকবে, সেগুলোতে আমরা স্টুডেন্টের জন্য থিওরি থেকে বেশি প্র্যাকটিক্যালের উপর জোর দেওয়াটা আমার ক্ষেত্রে মনে হচ্ছে এটাই বেশি জোর দেওয়াটা প্রয়োজন, যতদিন আমরা সময়টা পাচ্ছি। তো সেটা যেহেতু 3 ঘন্টা ল্যাব ক্লাস থাকবে, 3 ঘন্টার মধ্যে প্র্যাকটিক্যালটাই বেশি করানো প্রয়োজন। এখন হ্যালো, জি ম্যাম, শুনতে পাচ্ছি, বলেন। এখন এখন আপনারা যেটা জানতে চাচ্ছেন যে, হ্যালো। হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে। একটু প্রবলেম হচ্ছে আমার এখানে নেট। ও আচ্ছা, আমি কি প্রশ্নটাকে আবার করব আপনাকে? হ্যাঁ হ্যাঁ, একটু করেন তো, আবার একটু কাইন্ডলি একটু প্রশ্নটা আবার করেন। হ্যাঁ, আমাদের আমাদের মূল কথাটা হচ্ছে যে ডিপ্লোমাতে তো 6 মাসের মধ্যে কিন্তু আমাদের প্র্যাকটিক্যালটা থেকে কিন্তু বেশি জোর দেওয়া হয়। তো এখন আমরা যদি প্র্যাকটিক্যাল, তো আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী বললেন যে 6 মাসে 14 নভেম্বর ক্যাম্পাস খুলে দিবে এবং আমাদের পরীক্ষা নিবে। তাহলে এখন আমাদের পরীক্ষাটা যদি নেয়, আমরা পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নিব, বা আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসগুলোর কি হবে, কিভাবে ওনারা আমাদের টিচাররা সম্পূর্ণ করবে?
হ্যাঁ, হ্যাঁ। জি, জি। থ্যাংক ইউ আপনার প্রশ্নের জন্য। যেটা বলতে চাচ্ছিলাম সেটা যে আমরা যখন শিক্ষামন্ত্রী বলল যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে, তাহলে কিন্তু বেশিরভাগই স্টুডেন্টরা আপনার হচ্ছে ৬-৭ মাস বাসায় বসেছিল। তারা থিওরির হয়তোবা থিওরি কমপ্লিট করেছে কিন্তু প্র্যাকটিক্যাল সম্পর্কে তাদের কোনো আইডিয়াই নাই। ঠিক আছে? তো যদি জি। শিক্ষা প্রতিষ্ঠানটা যদি খুলে দেওয়া হয় তাহলে থিওরি থেকে আমার মনে হয়, আমি একজন টিচার হিসেবে আমার মনে হয় প্র্যাকটিক্যালের উপর জোরটা বেশি দেওয়া দরকার। যতটুকু পারা হয় ১ মাসের মধ্যে প্র্যাকটিক্যালটা কভার করে দিলেই স্টুডেন্টের জন্য বেটার মনে হয়। এটা থিওরি থেকে যেহেতু প্র্যাকটিক্যালটা আমাদের জন্য মোস্ট ইম্পোর্টেন্ট, সো আমরা প্র্যাকটিক্যালটার উপরে জোর দিলে মনে হয় স্টুডেন্টের জন্য সেটা বেটার হবে। হ্যাঁ, ধন্যবাদ ম্যাম আপনার সুন্দর প্রশ্নের উত্তরের জন্য। তো আমি আরেকবার আমাদের এই আজকের লাইভ প্রোগ্রামে যারা দেখছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা কমেন্ট করুন। আপনাদের কমেন্ট যদি মানসম্মত হয় আমরা কিন্তু আপনার প্রশ্নটা তুলে নিয়ে আসবো এখানে। তো আমি সেকেন্ড প্রশ্ন চলে যাচ্ছি। আমাদের সেকেন্ড প্রশ্ন জি, হচ্ছে যে ডিপ্লোমার বেশিরভাগ ছাত্রছাত্রী আমরা তার আগে আমি একটা কথা বলতে চাই যে আমরা বিভিন্ন ধরনের গ্রুপে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে আর ডিপ্লোমার বেশিরভাগ ছাত্রছাত্রী চাচ্ছে যে তাদের অটো প্রমোশন দেওয়া হোক। তাহলে এখানে ডিপ্লোমাতে যেহেতু বেশিরভাগ ছাত্রছাত্রী অটো প্রমোশন চাচ্ছে, তাহলে এখানে অটো প্রমোশনের বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আচ্ছা। থ্যাংক ইউ প্রশ্নটার জন্য। আহ, হচ্ছে যেহেতু এটা কারিগরি ডিপ্লোমাটা হচ্ছে আপনার পুরোটাই হাতে কলমে শিখা, তো সেজন্য আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে অটো প্রমোশনটা আমাদের স্টুডেন্টের জন্য ভালো নয়, বোধগম্য নয়। কেননা হয়তোবা এটার সাথে অনেকেই আমার সাথে ডিসএগ্রি করবে আমাদের স্টুডেন্টরা, ছাত্রছাত্রীরা, বাট যেহেতু আমরা হাতে কলমে শেখার জন্য ডিপ্লোমাতে আমরা অ্যাডমিশন নিয়েছি, তো অটো প্রমোশন যদি আমাদেরকে দেওয়া হয় তাহলে কিন্তু এখন যে একটা হ্যালো। রবিউল ভাই, সম্ভবত ম্যামের নেটের প্রবলেম, তো আপনি কন্টিনিউ করেন। ম্যামের তো না আসা পর্যন্ত আমি কি কন্টিনিউ তো করতে পারছি না। ম্যাম তো শুনতে পাচ্ছে না মেবি। আচ্ছা, তাহলে ম্যাম আসুক, এর মধ্যে আমরা আতিক ভাইয়ের কাছে আতিক ভাইয়ের জি, কাছে হ্যালো, হ্যাঁ, একটু হ্যাঁ সরি। ম্যাম। আচ্ছা ম্যাম, আপনার মিউটটা অন করে কথা বলুন প্লিজ। জি, শুনতে পাচ্ছেন? জি জি, শোনা যাচ্ছে, বলেন। হ্যাঁ। তাহলে যেটা আমি বলতে চাচ্ছিলাম, অটো প্রমোশন দিলে আমাদের স্টুডেন্টরা একটু কিছু শিখতে পারবে না। তো তার থেকে বরং যদি একটা মাস আমাদের কলেজে যদি ক্লাস নেওয়া হয়, সেই একটা মাসে আমরা 50% না পারলেও অন্তত 20 বা 30% স্টুডেন্টদেরকে কিছু প্র্যাকটিক্যাল বা থিওরি কিছু পড়াতে পারবো। সেজন্য প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য আমার মনে হয় অটো প্রমোশনটা বেটার না। এটা আমার ক্ষেত্রে, আমার জন্য, এটা আমার ওপিনিয়ন্স। এখন ছাত্রছাত্রীরা হয়তোবা এটার জন্য ওনারা চাচ্ছে যে অটো প্রমোশন হোক, বাট আমার ক্ষেত্রে মনে হয় এটা ছাত্রছাত্রীর জন্য ভালো হবে না অটো প্রমোশনটা। আচ্ছা, ধন্যবাদ ম্যাম আপনার গুরুত্বপূর্ণ আনসারের জন্য। তো আমি 3 নম্বর প্রশ্নের মধ্যে যাচ্ছি। তো আমাদের 3 নম্বর জি, প্রশ্নটা হচ্ছে, আহ, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী বললেন যে আপনার 14ই নভেম্বর ক্যাম্পাস খুলে দেওয়ার একটা সিদ্ধান্ত নিলেন। তো বললেন যে খোলার 1 মাসের মধ্যে উনি পরীক্ষাটা নিবেন। তো এখানে আমাদের প্রশ্ন জি, হচ্ছে যে কলেজ খোলার 1 মাসের মধ্যে পরীক্ষা হয়, তাহলে ছাত্রছাত্রীরা জি। কিভাবে বইগুলা শেষ করবে? সরি, একটু প্রশ্নটা আবার করলে একটু ভালো হয়। আচ্ছা, কলেজ খোলার মধ্যে যদি 1 মাসের মধ্যে পরীক্ষা হয়, তাহলে ছাত্রছাত্রীরা কিভাবে বইগুলা মানে আমরা তো জানি যে আমাদের ডিপ্লোমা লাইফ প্রতিটি সেমিস্টারে 7টি করে বই, তার মধ্যে হয়তো জি, দু একটি বাদ যায় আপনার প্র্যাকটিক্যাল ওই কারণে। তো আমরা এই 1 মাসের মধ্যে বইগুলো কিভাবে শেষ করব বা আমরা শেষ করতে পারবো কিনা? হ্যাঁ, জি, ধন্যবাদ। আসলে এটা খুব সুন্দর একটি প্রশ্ন। আহ, আপনি যেটা বলছেন যে শিক্ষামন্ত্রী বলেছে কলেজ খুলে দেওয়ার 15-20 দিনের মধ্যে পরীক্ষাটা হবে।
ঠিক আছে? এখন প্রশ্নটা আচ্ছা। হলো আমাদের কলেজটা যখন করোনার জন্য 17ই মার্চ থেকে সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান যেহেতু অফ হয়ে গিয়েছে, তখন থেকে কিন্তু মোটামুটি আমরা স্টুডেন্টদেরকে এটা বলে দিয়েছি, যখনই কলেজ ওপেন হবে বা শিক্ষা প্রতিষ্ঠান অন হবে তখনই কিন্তু এক্সামটা নেওয়া হবে। তো সেই বিষয়টা কিন্তু প্রত্যেকটি স্টুডেন্টের মাথায় মোটামুটি একটু হলেও ছিল। আর তার মধ্যে আমরা অনেক সময় অনলাইনে ক্লাস নিয়েছি, কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট বা ছাত্রছাত্রীর পক্ষে অনলাইনে ক্লাস করা সম্ভব হয়নি। এখন যতটুকু আমাদের ক্লাস নেওয়া হয়েছিল বা মার্চের 17 তারিখ পর্যন্ত কিন্তু আমরা মানে অর্ধেক সিলেবাস ফুল সিলেবাসের মধ্যে অর্ধেক সিলেবাসটা কিন্তু আমাদের কমপ্লিট করা হয়েছিল, বিকজ আমাদের একটা মিড টার্ম পরীক্ষা হয়, সেই মিড টার্ম পরীক্ষার জন্য যতটুকু সিলেবাস কমপ্লিট করা হয়েছে, তো অতটুকুর পরে শিক্ষা প্রতিষ্ঠান অফ হয়ে গিয়েছিল। তো আমার কাছে মনে হয় ছাত্রছাত্রীরা মোটামুটি প্রত্যেকটা 7টা সাবজেক্ট বা 9টা সাবজেক্ট হোক, তাদের প্রত্যেকটা সাবজেক্টের 50% তারা কভার করেছে। ঠিক আছে? তো যদি আপনার জি। কলেজটা খুলে দেওয়া হয়, তাহলে 15 বা 20 দিন বা 30 দিন যতটুকু সময় পাওয়া হচ্ছে, সে 50% আমরা টিচাররা যদি একটু কষ্ট করে যদি ওনাদের থেকে ফিডব্যাক গুলো আমরা যদি নিতে পারি, আর দেন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো যদি আমরা ওদেরকে বুঝিয়ে দিতে পারি, তাহলে আমার মনে হয় না যে স্টুডেন্টদের অতটা সাফার হবে। এটা আমার দৃষ্টান্তর দিক থেকে আমি সেটা বলছি আর কি। যদি হ্যাঁ, আমরা তো আমরা এখানে টিচাররা চাইলে কিন্তু পারবো, আমরা টিচাররা চাইলে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, তো আপনার এই প্রশ্নের ভিত্তিতে এই আনসারের ভিত্তিতে আমি আরেকটা কথা বলতে চাচ্ছি যে জি জি এখানে সবার মাথার যে ব্রেন আছে, সবার মাথার ব্রেন তো আর সম্ভব জি। না। আর খুব না অল্প না না। কয়েকদিনের মধ্যে মানে বইটা শেষ করা যাবে কিনা। যেমন আমি আপনাকে কয়েকটা উদাহরণ দিচ্ছি। এই যে আমাদের জি কম্পিউটার টেকনোলজিতে যারা আছে, তারপর আপনার ইলেকট্রিক্যালে যারা আছে, তারপর সিভিলে যারা আছেন, তারপর আর্কিটেকচারে যারা আছেন, আরো বিভিন্ন এক্সেট্রা এক্সেট্রা ডিপার্টমেন্ট আছে, যেসব আহ, বইগুলোতে আমরা প্রায় সময় দেখতে পাই যে তারা ম্যাথ বেশি থাকে, বা কম্পিউটারে দেখেন যেমন প্রোগ্রামিং থাকে। তো এই এই বিষয়গুলা তাদের মাথার ব্রেনে কি খুব সহজে ধরবে কিনা, বা তারা খুব সহজে না না বইটাকে কন্ট্রোল আনতে পারবে কিনা? না না ঠিক আছে। জি জি, আপনার কোশ্চেনটা ঠিক ছিল। আর হচ্ছে যেটা আপনি বলেছেন সবার মেধা এক না, এটা 100% রাইট। সবার মেধা আসলে এক না। আর যেটা আপনি বললেন ইলেকট্রনিক্স, কম্পিউটার, সিভিল, এই সাবজেক্টগুলো আসলে অনেক কঠিন। তো আমি এক্ষেত্রে একটা কথা অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে স্টুডেন্টরা যদি আহ, একমত পোষণ করে, ধরেন যদি কলেজটা যদি ওপেন হয়ে যায়, তাহলে কলেজ যখন 15-20 দিন, এই 15-20 দিনের মধ্যে আসলে ফুল সিলেবাস কমপ্লিট করা অসম্ভব। কিন্তু যদি স্টুডেন্টরা চায়, তারা যদি একটু অ্যাক্টিভ থাকে আর টিচারদের সহযোগিতা, এখানে সব থেকে বেশি নির্ভর হচ্ছে আমাদের টিচারদের সহযোগিতা। এখানে আমি মনে করি ছাত্রছাত্রীদের থেকেও টিচাররা যদি চায় তাদের স্টুডেন্টদেরকে যদি একটু এক্সট্রা সময় দিয়ে, আমাদের তো একটা থিওরি ক্লাস আপনার 40 মিনিট করে, তো সেই ক্ষেত্রে যদি 40 মিনিটে একটা ক্লাসে কিন্তু স্টুডেন্টরা ভালো করে অনেক কিছু বুঝে না। ঠিক আছে? তো 40 মিনিটের জায়গায় যদি টিচাররা যদি আপনার বাড়তি করে, যদি যেসব স্টুডেন্ট একটু যদি যাদের কম বুঝে বা যারা বুঝতেছে না জিনিসগুলো, ম্যাথ অনেকের হচ্ছে আপনার ম্যাথমেটিক্যাল সাবজেক্ট আছে ওরা বুঝতেছে না, তো ওই সময়টা টিচাররা যদি এক্সট্রা সময় করে যদি স্টুডেন্টকে বুঝিয়ে দেয় ওই 15-20 দিনের মধ্যে, আমি আপনার কাছে নিশ্চিন্ত যে 100% কেউ বুঝবে না, কিন্তু মোটামুটি 50%, 40% বুঝলেও কিন্তু একটা স্টুডেন্টের পক্ষে আনসার করা সম্ভব হয়। আর যেহেতু এটা একটা করোনা পরিস্থিতির মধ্যে আমরা সবাই ছিলাম, যে এখানে একটা স্টুডেন্ট আপনার 100% প্রিপারেশন নিয়ে এক্সাম দেয়, সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি আমাদের এবার যেহেতু পরীক্ষাটা হবে, সেক্ষেত্রে কোন স্টুডেন্ট 100% প্রিপারেশন নিয়ে পরীক্ষাটা দিতে পারবে না। যে স্টুডেন্ট 100% প্রিপারেশন নিবে সে হয়তো বা 80% প্রিপারেশন নিবে। তো যতটুকু প্রিপারেশন নেক, এটা আমাদের টিচারদের দায়িত্বে। আমরা বলছি যে টিচাররা যদি চায় সেটা কভার আপ করতে পারে, সেটা টিচারদের সহযোগিতাই হচ্ছে সব থেকে বড়। একটা টিচার যদি তার স্টুডেন্ট যেটা বুঝবে না সেটাকে যদি সে নিজের মতো করে যদি বুঝিয়ে দেয়, তাহলে আমি মনে করি যে স্টুডেন্ট অবশ্যই পারবে। এটা সম্পূর্ণটাই হচ্ছে টিচারের উপর। জি রবিউল ভাই, আপনার অন ও অফ আচ্ছা, করা, মিউটটা অন করে কথা বলেন। ধন্যবাদ রহিম ভাইকে। আহ,
ধন্যবাদ। ম্যামের কথাটা অনেক ভালো লাগলো। আসলে টিচাররা চাইলে কিন্তু সব পারে, কারণ ওনারা হচ্ছে মানুষ গড়ার কারিগর। জি। তো আমরা নেক্সট প্রশ্নে যাচ্ছি। মাননীয় কেমন যে আমাদের পরীক্ষার প্রস্তুতি নিতে বললেন, কিন্তু আমরা সকলেই জানি যে আমরা এই বছরটাতে যারা সেকেন্ড সেমিস্টারে আছে, তারপর ফোর্থ সেমিস্টার এবং সিক্স সেমিস্টারে যারা আছে, তো আমরা যদি লক্ষ্য করি আমাদের কিন্তু প্রথম 3 মাস মোটামুটি ক্লাস হয়েছিল। তো এই ক্লাসগুলোর মধ্যে তো আমরা পরবর্তীতে দেখেছি যে কর্মবিরতির কারণে সেকেন্ড শিফট কিন্তু টোটালি ক্লাস হয়নি। তো তারা শুধুমাত্র সেকেন্ড শিফট শুধুমাত্র 5 দিন থেকে 6 দিন, মোটামুটি 1 সপ্তাহ বলা যায়, 1 সপ্তাহ ক্লাস করছে। তাহলে তারা সেকেন্ড শিফট তো মানে বলতে গেলে বাংলাদেশের মধ্যে 49টি সরকারি পলিটেকনিক এবং বেসরকারি রয়েছেন অনেকগুলো, প্রায় সেকেন্ড শিফট যদি গড়ে হিসাব করতে যাই, প্রায় 3 থেকে 4 লক্ষ স্টুডেন্ট আছে শুধুমাত্র সেকেন্ড শিফটে। তো এই সেকেন্ড শিফটের জন্য কি আলাদা কোনো ব্যবস্থা করা হচ্ছে কিনা, বা আপনাদের টিচারদের পক্ষ থেকে এই ধরনের কোনো ব্যবস্থার জন্য আজ পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা, যদি আমাদেরকে একটু জানাতেন। না হলে তো কিনা সেকেন্ড শিফটে কোনো ক্লাসই করে নেয়, তাহলে তারা পরীক্ষাটা দিবে কিভাবে বা পরীক্ষার প্রস্তুতিটা নিবে কিভাবে? ম্যাম, প্রশ্ন কি আমি আরেকবার করবো? জি জি, একটু প্রশ্নটা আবার একটু করলে বেস্ট হয়। আচ্ছা, সমস্যা নেই, আমি করছি। আহ, আমরা মোটামুটি সবাই জানি যে আমাদের 1 বছর করোনার জন্য কিন্তু প্রায় সবকিছু বন্ধ, হুম। শিক্ষা প্রতিষ্ঠান সহ সবকিছু তো বন্ধ। তো আমরা বন্ধের আগে কিন্তু আমরা 3টা মাস হাতে সময় পেয়েছিলাম, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত। আমাদের 17 তারিখ, মেবি 17 তারিখ থেকে ক্যাম্পাস বন্ধ হয়। তাহলে আমরা প্রায় 2 থেকে 2.5 মাস ক্যাম্পাসে ক্লাস করেছি। এখন ক্লাস করছে শুধুমাত্র ফার্স্ট শিফট। হ্যাঁ, সেকেন্ড শিফট কর্মবিরতির জন্য, কিন্তু সেকেন্ড শিফট সম্পূর্ণ বন্ধ ছিল। তো এখন আমাদের শিক্ষামন্ত্রী যে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে বলছে, তাহলে এখানে সেকেন্ড শিফটের প্রস্তুতিটা কিভাবে হবে, বা তাদের জন্য টিচাররা আলাদা কোনো আহ, আলাদা কোনো কার্যক্রম হাতে নিয়েছে কিনা বা নিবেন সামনে, এই ধরনের কোনো সিদ্ধান্ত আপনার কাছে আছে কিনা এই মুহূর্তে? আসলে সেকেন্ড শিফটের কথা যেটা আপনি বললেন, হ্যাঁ ঠিক আছে, আমাদের সব থেকে বেশি লস হয় কিন্তু আমাদের সেকেন্ড শিফটের ছাত্রছাত্রীদের, বিকজ হচ্ছে আন্দোলনের জন্য তারা ক্লাস করতে পারে না, তো যার কারণে সব থেকে সাফার ওরাই করে, ছাত্রছাত্রীরা। তো সেই বিষয়টার দিক দিয়ে আসলে আমার মতে আমি যেটা মনে করি, ফার্স্ট শিফট বলেন সেকেন্ড শিফট বলেন সবগুলো কিন্তু আমাদের স্টুডেন্ট, আর আমরা চাইলেই কিন্তু আমাদের স্টুডেন্টদেরকে সহযোগিতা করতে পারি, ঠিক আছে। কিন্তু এখন যেহেতু এটা খুব বড় একটি আন্দোলন, এটা আমাদের টিচারদেরই যেহেতু আন্দোলন শিক্ষক থেকে, তাহলে এটা আসলে আমার কাছে ওরকম ডিসিশন বা আমি ওরকম কিছু আসলে সিদ্ধান্ত এখনো শুনি নাই। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যদি আমরা চাই আমরা স্টুডেন্টের ক্লাসগুলো নিতে পারি, সেটা আমি মনে করি, সেটা আমি একজন টিচার হিসেবে আমি মনে করি আমরা চাইলে নিতে পারি এই ছাত্রছাত্রীদের জন্য। কিন্তু আসলে আহ, আর কি বলবো, এটা যেহেতু কলেজ কর্তৃপক্ষ থেকে বা হচ্ছে এটা শিক্ষামন্ত্রীর আদেশ অনুক্রমে যেহেতু হচ্ছে না, এখন এখানে আসলে বলাটা মানে কি বলবো অনুপযোগী। কিন্তু এখন কি বলবো, এখানে আসলে আমার মন্তব্য হচ্ছে এখানে আমি আসলে এরকম টাইপের কোনো সিদ্ধান্তই শুনি নাই। শুধু আমি এটাই বলতে চাই সেকেন্ড শিফটের স্টুডেন্টের জন্য যদি আমরা চাই তাহলে আমরা ক্লাসগুলো নিতে পারি, সেটা আমার মনে হয়। যদি আমরা ছাত্রছাত্রীদের দিক দিয়ে বিবেচনা করি তাহলে আমরা ওদের ক্লাসগুলো নিতে পারি। ধন্যবাদ ম্যামকে আপনার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়ার জন্য। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রধান অতিথি, আজকের মেহমান, আমাদের শ্রদ্ধেয় স্যার ইঞ্জিনিয়ার এম এ রহিম স্যার আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তো স্যার, আসসালামু আলাইকুম স্যার। স্যার, কি আমার কথা শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আর দুঃখ প্রকাশ করছি, আমি একটা মিটিং এ ছিলাম, মিটিংটা শেষ করতে একটু সময় লেগেছে, যার কারণে আমার আসতে একটু দেরি হলো। তো আচ্ছা আশা স্যার, করি আমাদের পরবর্তী সময়গুলো আমরা হ্যাঁ, হ্যাঁ। জি স্যার, জি স্যার, ধন্যবাদ স্যার আপনাকে আমাদেরকে এসে সময় দেওয়ার জন্য। তো আমি আরেকটু ম্যামের কাছে চলে যাচ্ছি। তো এখন তাহলে আমরা এই আজকের এই লাইভ সেমিনার থেকে এটাই বুঝতে পারছি যে আমাদের যে সেকেন্ড শিফটের যে ছাত্রছাত্রী আছে তাদের উপর একটু বেশি নজর দিতে হবে আর কি, এটাই তো? জি জি আহ জি জি। আচ্ছা, ঠিক আছে, সেটা কিন্তু সম্পূর্ণ স্যারদের উপর নির্ভর করছে। আমাদের স্যাররা তো আমাদেরকে পড়াবেন, এবং তাদের উপর নির্ভর করছে সেকেন্ড শিফটে যারা যে ছাত্রছাত্রী আছে তাদের পড়ালেখার সম্পূর্ণ গতি কিন্তু এখন বর্তমানে বলতে গেলে স্যারদের হাতে। এখন স্যাররা যেভাবে করবেন ছাত্রছাত্রীরা ঠিক সেভাবে গড়ে উঠবে। ধন্যবাদ ম্যামকে আপনার আহ প্রশ্নগুলো সুন্দর উত্তর দেওয়ার জন্য।
তো আমি এই মুহূর্তে একটু আতিক ভাইয়ের কাছে যাচ্ছি। আতিক ভাই, আসসালামু আলাইকুম, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমি আপনার কথা শুনতে পাচ্ছি। জি ভাই, আপনি ধন্যবাদ। কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে, ধন্যবাদ আপনাকে। তো আমরা জানি যে আপনি বাংলাদেশ পলিটেকনিক সংসদের আইসিটি বিভাগীয় প্রধান। তো আপনাকে নিয়ে আমাদের আজকের প্রশ্ন হচ্ছে যে আহ, বাংলাদেশ পলিটেকনিক সংসদ বাপসের আইসিটি বিভাগের প্রধান, এই আইসিটি বিভাগ নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, বা আপনি এই আইসিটি বিভাগকে কতটুকু পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারবেন, যদি আমাদেরকে একটু বলতেন। ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। আহ, আমাদের সংগঠনটা মূলত শুরু হয়েছিল করোনার আগে, কিন্তু করোনার আমরা যে সময় কার্যক্রম শুরু করেছিলাম সে সময় কিন্তু লকডাউন পড়ে যায়। আর লকডাউনের কারণে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে যেতে পারছি না। আমাদের যারা কর্মী রয়েছেন তাদের সাথে আমরা যোগাযোগ করতে পারছি না। তো সেক্ষেত্রে আমরা কিন্তু অনলাইনের মাধ্যমে আমরা তাদের সাথে মিটিং, তাদের সাথে তাদেরকে মানে আমরা কি বলেছি যে কিভাবে কাজ করতে হবে কি করতে হবে, আমরা কিন্তু কমিটি গুলো দিয়েছি কিন্তু অনলাইনে। এখন পর্যন্ত যেটুকু হয়েছে সেটুকু অনলাইনের মাধ্যমে হয়েছে। আর সেখানে বাপসের সকল সদস্যদের সহযোগিতায় আইসিটি বিভাগের দ্বারাই পরিচালিত হয়েছে। তো আমি আশা করি যে বাপস আইসিটি বিভাগ প্রতিটি শাখা পলিটেকনিকের প্রতিটি সদস্য, কমিটির সদস্য এবং প্রতি সকল ছাত্রের কাছে আইসিটি বিভাগ পৌঁছে যাবে। আইসিটি বিভাগের মাধ্যমে বাপস সেবা দিবে এবং তাদের তৃণমূল থেকে বাপসের নেতৃত্ব তৈরি জি, করবে। ধন্যবাদ ধন্যবাদ আতিক ভাই আপনার সুন্দর ধন্যবাদ ভাই। উত্তর দেওয়ার জন্য। তো আমরা এই মুহূর্তে স্যারের কাছে যেতে পারবো কিনা স্যার, আমরা আপনাকে কোয়েশ্চেন করতে পারবো স্যার? যদি আপনি অনুমতি দেন তাহলে আমরা কোয়েশ্চেন করতে পারি আর কি। হ্যাঁ, সমস্যা নেই। হ্যাঁ স্যার, ধন্যবাদ স্যার। তো স্যার আমাদের হ্যাঁ, হ্যাঁ, প্রশ্ন করা যায়। হ্যাঁ স্যার, আমাদের প্রথম কোয়েশ্চেন হচ্ছে যে ডিপ্লোমা যেহেতু হাতে কলমে শেখার কোর্স, অতএব ডিপ্লোমাতে থিওরি এক্সাম না নিয়ে শুধুমাত্র 2 সেমিস্টার প্র্যাকটিক্যাল এক্সাম নিয়ে যদি ছাত্রদেরকে অটো প্রমোশন দেওয়া হয়, তাহলে এই জিনিসটা কেমন হবে, বা আপনি এই জিনিসটাকে কিভাবে দেখছেন? যেহেতু প্রশ্ন করার জন্য ধন্যবাদ। আর বাংলাদেশ পলিটেকনিক সংসদের সকল সদস্য বা যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছে, তোমাদের সবাইকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি এমন একটা মহতি উদ্যোগ নেওয়ার জন্য। এবং আমি মনে করি আমাদের যে পলিটেকনিক স্টুডেন্ট রয়েছে এরা শত ধারায় বিকশিত এবং শত ফুল এরা প্রস্ফুটিত করতে পারবে। দেশ এবং বিদেশ যেখানে যাক তার নেতৃত্ব দিতে পারবে। এই নেতৃত্ব দেওয়ার যে গুণাবলী দরকার, সেই গুণাবলীগুলো আমরা আসলে বিভিন্ন এক্সট্রা অর্ডিনারি যে কারিকুলাম অ্যাক্টিভিটিস আছে তার মাধ্যমে আমরা শিখতে পারি। তো তোমাদের এই উদ্যোগটাও সেরকম একটা উদ্যোগ। আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং তোমাদেরকে এরকম কাজগুলো মানে মানে প্রতিনিয়তই করার জন্য বা ধারাবাহিকতা রক্ষার জন্য তোমাদেরকে আমি বলবো যে এটা ধারাবাহিকতা রক্ষা করো। এখন আমাকে যে প্রশ্ন করেছে, প্রশ্ন অনেক চমৎকার একটা প্রশ্ন, যে আমাদের তো হাতে কলমে শিক্ষার যে আমাদের যে সিস্টেমটা, যে আমাদের প্রায় 60% হচ্ছে হাতে কলমে আর 40% মতো হচ্ছে আমাদের থিওরিটিক্যাল। তো বিষয় হচ্ছে যে একজন ইঞ্জিনিয়ার যখন কেউ হবে তখন তার শুধু দক্ষতা নয়, দক্ষতার সাথে জ্ঞান থাকাটা চাই। তো দক্ষতা, জ্ঞান এবং অ্যাটিটিউড মিলে একজন কম্পিটেন্ট মানুষ হয়। তো আমরা যারা ইঞ্জিনিয়ারিং পড়ছি তাদের এই 3টা বিষয় খুব ভালো করে শেখা উচিত। কারণ দক্ষতা যখন থাকবে, সাথে যদি আমাদের জ্ঞান থাকে এবং জ্ঞানের সঙ্গে যখন অ্যাটিটিউড থাকবে, তখনই আমি একজন পারফেক্ট ইঞ্জিনিয়ার। তো আমরা ইঞ্জিনিয়ারিং পড়তে এসে আমাদের কোনো বিষয়ে ঘাটতি যদি থাকে, তাহলে আমরা পরবর্তী যখন কর্মজীবনে যাব তখন সেই বিষয়টা আমাদের আমার ধরা ওই সময় গিয়ে আমরা এটার একটা ক্ষতিকর দিক পাবো আর কি, যেটা আমাদের জন্য ভালো হবে না। তো তোমার প্রশ্নটা ছিল হচ্ছে যে আমাদের যেহেতু হাতে কলমে শিক্ষা, তো আমাদের সাবজেক্ট গুলোতে আমাদের অটোপাস দেওয়ার জন্য এবং প্র্যাকটিক্যাল গুলো আমরা পরে দেব। কিন্তু আমি যেটা মনে করি যে এই যদি সিলেবাসটা একটু শর্ট করে হলেও আমাদের পরীক্ষাটা নেওয়া উচিত, সেটা অনলাইনের মাধ্যমে হোক বা যেভাবেই হোক। পরীক্ষা ছাড়া ডিপ্লোমাতে পাশ করা অটো পাস, এটা হচ্ছে যদি করা হয় তবে আমাদের যে নলেজের যে জায়গাটুকু থাকবে এই নলেজটা আমাদের পরিপূর্ণ হবে না। তো আমার একটা নিজস্ব প্রস্তাব আছে যে আসলে আমাদের পলিটেকনিক শিক্ষা ব্যবস্থাকে আমরা যদি এভাবে সাজাতে পারি
নতুন একটা মানে ফর্মুলা নিয়ে আসতে পারে, সেটা কি রকম? এটা আমার মতামত বা আমি যেভাবে চিন্তা করি যে এরকম যদি হয় তাহলে আমার মনে হয় যে পরবর্তী লাইফ জীবনেও এরকম সমস্যা আর হবে না, মানে পলিটেকনিক জীবনে বা এই শিক্ষা ব্যবস্থায়। সেটা হচ্ছে আমাদের সেমিস্টার মূলত আমরা 6 মাসে করি, এটা যদি আমরা 3 মাস করি, অর্থাৎ 3 মাসে যদি আমরা প্রথম 3 মাস থিওরিটিক্যাল পড়লাম, থিওরি পড়ার পরে বাকি যে 3 মাস থাকবে একটা সেমিস্টারে, দেখা যাচ্ছে যে আমরা 5টা সাবজেক্ট থাকে, 5টা সাবজেক্টে যদি আমাদের 50টা প্র্যাকটিক্যাল হয়, 10টা 10টা করে, তাহলে আমার 10টা করে হলে 50টা প্র্যাকটিক্যাল হচ্ছে। এই 50টা প্র্যাকটিক্যাল সিবিটি সিস্টেমে পাস আর ফেল থাকবে, কিন্তু পাস আর ফেল বলতে 3 মাস আমরা থিওরি পড়বো, পরে 1 সপ্তাহের মধ্যে পরীক্ষা, পরীক্ষা শেষ হয়ে গেলে বা 2 সপ্তাহের মধ্যে পরীক্ষা দিয়ে রেজাল্ট জন্য অপেক্ষা করলাম বা রেজাল্ট আমরা দিয়ে দিলাম, তারপরে আমরা চলে যাব জাস্ট 3 মাস শুধু প্র্যাকটিক্যাল করব। এরকমও যদি করা যায় যে 3 মাস থিওরি করলাম, 3 মাস প্র্যাকটিক্যাল করলাম, তো 3 মাস থিওরি যারা পাস করবে তাদেরকে আমরা প্র্যাকটিক্যালটা করালাম, প্র্যাকটিক্যাল থিওরি দুটা যখন কেউ কমপ্লিট করলো, আর প্র্যাকটিক্যালটা টোটালি হবে সিবিটি সিস্টেম। এখানে টোটালি যে কাজটা দেয়া থাকবে 10টা কাজ, যে সাবজেক্টে ওই 10টা কাজ সে কমপ্লিটলি করে দিতে পারলেই সে পাস করবে, নইলে পাস করবে না। এবং এভাবে যদি আমরা 3 মাস থিওরি 3 মাস প্র্যাকটিক্যাল এভাবে যদি করা যায়, যে থিওরি এখন যেমন এখন করোনাকালীন সময়ে আমাদের যে অবস্থাটা তৈরি হয়েছে, যে আমাদের প্র্যাকটিক্যাল তো করানো আসলে হাতে কলমে জিনিসগুলো, কখনো ভার্চুয়ালি শেখানো, মানে ভার্চুয়ালি একটা ফ্যানের কয়েল কিভাবে বাঁধতে হয়, কিভাবে কি করতে হয়, এটা প্র্যাকটিক্যালি না দেখলে বা নিজে প্র্যাকটিস না করলে কখনো শেখা সম্ভব না। এই বিষয়টাকে জি জি আমরা জি প্র্যাকটিক্যালি যদি করাইতে পারি তাহলে শিখবে। আর থিওরি যে বিষয়টা, থিওরিটা ধরে নাও যে আমরা যদি ভার্চুয়ালি ক্লাস করি, এটা কিন্তু করা সম্ভব এবং করছে অনেকেই, বা আমাদেরও কিন্তু ক্লাস চলতেছে। তো আমরা এটা থিওরিটিক্যালি যদি 2 সেমিস্টার আমরা থিওরিটা পড়ে ফেলতাম, প্র্যাকটিক্যাল যদি পরে 2 সেমিস্টার করতে পারতাম, সেটা হয়ে যেত। বা ভার্চুয়ালি পরীক্ষাও নেওয়া সম্ভব, কারণ ইউনিভার্সিটি গুলো কিন্তু পরীক্ষাও নিচ্ছে, অ্যাসাইনমেন্ট দিচ্ছে, এভাবে কিন্তু থিওরিটা আমাদের করা সম্ভব। কিন্তু প্র্যাকটিক্যাল যে ক্লাসগুলো, প্র্যাকটিক্যাল যে পরীক্ষাগুলো, এগুলো আসলে বাস্তবে প্র্যাকটিক্যালি না করে সম্ভব না। আমাদের কিন্তু বিশ্ববিদ্যালয়, বেসরকারি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, সরকারি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, এগুলোর সবগুলোই কিন্তু থিওরিটিক্যাল ক্লাস শুরু করেছে, থিওরিগুলো পরীক্ষাও নিচ্ছে। তো আমরা একই পদ্ধতিতে করতে পারি এবং পরবর্তীতে প্রয়োজনে আমরা প্র্যাকটিক্যাল ক্লাসগুলো আবার যখন সুযোগ হবে প্র্যাকটিক্যাল ক্লাস করে প্র্যাকটিক্যাল পরীক্ষা নিলাম। তো আমরা এটা করতে পারি 2টা সেমিস্টারের প্র্যাকটিক্যাল গুলো কোনগুলো আমাদের করতেই, মানে আমাদের একটা মিনিমাম কোর যে বিষয়গুলো আছে, কোর যে সাবজেক্ট গুলো আছে, কোর যে প্র্যাকটিক্যাল গুলো আছে, এগুলোকে আমরা এভাবে ডিফাইন করে যদি আলাদা আলাদা করতে পারি, করে যদি এভাবে করতে, এটাও হতে পারে আর কি। মানে এটা জাস্ট আমার প্রস্তাবনা। আর আমি যেটা, তোমার যে প্রশ্ন ছিল মূলত যে আমরা থিওরিটা অটো পাস না, ডিপ্লোমা বা ইঞ্জিনিয়ারিং সেক্টরে অটো পাস দেওয়ার কোনো সিস্টেম আমি মনে করি থাকা উচিত নয়। তাহলে আসলে যে মানে মূল্যায়নের ক্ষেত্রে গিয়ে এটা চরম পরিমাণে একটা জায়গায় অবমূল্যায়িত হতো। জ্ঞান না থাকলে, শুধু দক্ষতা থাকলে ইঞ্জিনিয়ার হওয়া যায় না, আর শুধু জ্ঞান থাকলেও ইঞ্জিনিয়ার হওয়া যায় না। দক্ষতা, জ্ঞান এবং অ্যাটিটিউড তিনটা থাকতে হবে। তো এই তিনটার সমন্বয়ে কোনো একটা জায়গায় যদি ঘাটতি হয়, তাহলে ওই ইঞ্জিনিয়ার পরবর্তী গিয়ে যখন কর্মক্ষেত্রে যাবে, তখন এটা সে ধরা খেয়ে যাবে, তখন সে ওই জায়গায় ঘাটতি থাকার কারণে সে অন্যান্য ইঞ্জিনিয়ারের কাছ থেকে পিছনে পড়ে থাকবে। তো আমরা আসলে আমি আমি যেটা মনে করি, আমার যে ছাত্রগুলো রয়েছে পলিটেকনিকে যারা অধ্যয়ন করছে, এরা অত্যন্ত মেধাবী এবং চৌকস। তো এদেরকে অটো পাস কেন, এই কারণে যে অটো পাস মানে সে না পড়িয়াই পাস করবে। তো ইঞ্জিনিয়ারিং নলেজ না নিয়ে সে ওইটা পাস করবে, এটা আসলে এটা উচিত নয়। তো আমি যেটা মনে করি যে এটা রবিউল ভাই। জি, স্যারের মনে হয় সমস্যা হচ্ছে। জি, তো কমেন্টের দিকে একটু আচ্ছা, যাওয়া যাক। কমেন্টের প্রশ্নগুলা যদি একটু আহ, দিলে ভালো হয় আর কি। জি ভাই, আমি দিচ্ছি থেকে জানলাম। কমেন্টের প্রশ্নগুলো। আচ্ছা, মানসম্মত প্রশ্নগুলো নেবেন আর কি। জি জি।
হ্যাঁ একজন স্যার ভাই আসছে, প্রশ্ন স্যার আসছে। করেছেন প্রশ্ন আচ্ছা স্ক্রিনে যে স্যার দিচ্ছি। আসছে, স্যারের অষ্টম শ্রেণী অথবা ভাইয়া ভাইয়া স্যার দ্বিতীয় আসছে, সেমিস্টার স্যারের অথবা কথাটা আমরা একটু তৃতীয় শুনি। সেমিস্টারের যারা রেফার রহিম রয়েছেন ভাই, তাদের তাদের ব্যাপারে হ্যাঁ স্যার আমাদের মধ্যে আবার হাজির হয়েছেন, আমরা আবার আমাদের স্যারের কাছে চলে যাচ্ছি স্যার। আচ্ছা 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 আচ্ছা, ধন্যবাদ। আমার নেটওয়ার্কে একটু সমস্যার কারণে এরকম হতেই পারে। তো আমার যেটা জি জি স্যার। প্রস্তাবনা সেটা হচ্ছে যে আমি যেটা মনে করি অটো পাস দেওয়াটা ঠিক হবে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমরা আমাদের থিওরি ক্লাস এবং প্র্যাকটিক্যাল ক্লাসগুলোকে আলাদা করে ফেলতে পারি, এবং থিওরি ক্লাসটা এখন যখন যেহেতু আমাদের মানে বাস্তবিক মানে বাস্তবিকই ক্লাস করা ফিজিক্যালি সম্ভব হচ্ছে না, তো আমরা ভার্চুয়ালি করি বা নির্দিষ্ট ডিস্টেন্স বজায় রেখে যদি আমরা থিওরিটা যদি শেষ করে ফেলতে পারি, পরবর্তীতে আমরা প্র্যাকটিক্যালটা করাতে পারি। আহ, আমি কি আমার কথাগুলো বোঝাতে পেরেছি? শোনা যাচ্ছে আমাকে? জি স্যার, জি স্যার শোনা যাচ্ছে স্যার, আমরা প্রশ্নটা বুঝতে পেরেছি এবং খুব সুন্দর একটা আনসার আচ্ছা পেয়েছে বলে আমার মনে হচ্ছে, সবাই খুব সুন্দর একটা আনসার পেয়েছে। তো স্যার আমাদের দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, আহ, শিক্ষামন্ত্রী কিছুদিন আগে প্রেস ব্রিফিং এর মধ্যে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি ম্যাম বলেছিলেন যে ডিপ্লোমাতে যেহেতু ছাত্রছাত্রীর সংখ্যা কম, তাহলে সেহেতু আমরা তাদের দূরত্ব মেনটেন করে বা দূরত্ব বজায় রেখে আমরা পরীক্ষাটা নিতে পারি। তাহলে এখানে আমরা এই কথার ভিত্তিতে আমরা বিভিন্ন পলিটেকনিক ছাত্রদের স্টেটমেন্ট পেয়েছি যে তাহলে দূরত্ব বজায় রেখে যদি পরীক্ষাটা নেওয়া হয়, তাহলে দূরত্ব বজায় রেখে ক্লাসগুলো চালু করে দেওয়া হোক। তো স্যার আমি বলবো যে এই এই কথাটার ভিত্তি কিরকম, বা আপনি এই জিনিসটা আপনি কিভাবে দেখছেন, ক্লাসটা খুলে দিলে আদৌ কি ভালো হবে কিনা, স্যার সে বিষয়ে যদি একটু বলতেন। আমি বুঝতে পারছিলাম না, একটু আরেকবার বলে ভালো হয় প্রশ্নটা। আচ্ছা আচ্ছা স্যার বলছি, এখন প্রশ্নটা যদি শোনা যাচ্ছে আরেকবার একটু স্যার? বলা যায়। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, কিছুদিন আগে প্রেস ব্রিফিং এর মধ্যে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি ম্যাম বলেছিলেন যে ডিপ্লোমাতে যেহেতু ছাত্রছাত্রীর সংখ্যা কম, তাহলে সেহেতু দূরত্ব মেনটেন করে পরীক্ষাটা নেওয়া যায়। হ্যাঁ, এই কথাটা আমরা সবাই শুনতে পেয়েছি। তো এখানে আমরা বিভিন্ন পলিটেকনিক সেক্টরের যে গ্রুপগুলো আছে, আমরা গ্রুপগুলোতে ঘুরে দেখলাম যে বেশিরভাগ প্রায় ছাত্রছাত্রী বলতে বললো যে যদি দূরত্ব বজায় রেখে যদি পরীক্ষাটা নেওয়া হয়, তাহলে দূরত্ব বজায় রেখে আমাদের ক্যাম্পাস প্রতিষ্ঠান খুলে দেওয়া হোক, তাতে আমাদের জন্য কিছু একটা ভালো কিছু আশা করতেছি আমরা। তো এই যে কথাটা বা এটার ভিত্তি আপনি কি বুঝতে পারছেন, এটা কি ভালো হবে কিনা ছাত্রদের জন্য? না, আমি যদি দূরত্ব ছাত্র কমের কারণে আসলে পরীক্ষা নেওয়াটা যদিও সম্ভব, কারণ আমরা যদি যখন পরীক্ষা নেব তখন কিন্তু আসলে শুধু আমাদের আমরা অন্যান্য প্রতিষ্ঠানেও পরীক্ষা, যে প্রতিষ্ঠানগুলো রয়েছে আমাদের ধরো আমাদের একটা ডিস্ট্রিক্টে যত প্রতিষ্ঠান রয়েছে, পরীক্ষা নেওয়ার জন্য আমরা ওই প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করতে পারি। নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে পরীক্ষাগুলো নেওয়া সম্ভব, থিওরি পরীক্ষাগুলো। এখন ক্লাস যখন আমরা করাবো তখন কিন্তু সবাইকে একটা ক্লাসে বসাতে হবে, এবং আমাদের সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের ছাত্র তুলনামূলকভাবে একটা ক্লাসের তুলনায় আমাদের ক্লাসের যে ব্যবস্থাপনা, তার তুলনায় আমাদের ছাত্রর পরিমাণটা বেশি। কিন্তু আসলে সার্বিক মূল্যায়নে ছাত্র হয়তো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এখন 14% হচ্ছে কারিগরি ছাত্র, কিন্তু বাকি তাহলে 85% হচ্ছে জেনারেল স্টুডেন্ট। সুতরাং জেনারেল স্টুডেন্ট তুলনামূলকভাবে সংখ্যায় বেশি হলেও কারিগরিতে আমাদের যে নির্দিষ্ট অবকাঠামোগুলো রয়েছে তার তুলনায়, যেমন আমি একটা এক্সাম্পল সবাই বিষয়টা পরিষ্কার হয়, তখন দেখা যায় 40 জন স্টুডেন্টের জন্য এটা করা হয়েছে। তাদের জন্য যে কটা ল্যাব প্রয়োজন সে কটা ল্যাব রয়েছে, যে কটা ক্লাসরুম দরকার সে কটা ক্লাসরুম রয়েছে। যেমন আমি ইলেকট্রনিক্স এর কথা বলছি, ইলেকট্রনিক্স আসলে যখন এই যে 18টা পলিটেকনিক হয় তখন তার জন্য যে কটা ক্লাসরুম ছিল, যে কটা ল্যাব ছিল, ঠিক ওই কটা ল্যাব ওই কটা ক্লাসরুমই রয়েছে। ছাত্র তখন 40 জন ভর্তি হতো, আর এখন ছাত্র ভর্তি হচ্ছে 200 জন। যেখানে 40 জন ছাত্র ছিল সেটার জন্য যে কজন টিচার ছিল, যে কটা ল্যাব ছিল, যে কটা ক্লাসরুম ছিল,
ওই কটা ল্যাব, ওই কটা ক্লাসরুম, ওই কজন টিচারই রয়েছে, বাট ছাত্র এখন ভর্তি করা হচ্ছে 200 জন। তাহলে 40 জনের ক্লাসে 200 জন, এটা আমরা এখন এটা হলেই আমরা বুঝতে পারি থিওরি পরীক্ষা। আমরা অন্য কোনো প্রতিষ্ঠানেও আমরা ছাত্র বসে পরীক্ষা নিতে পারি, কিন্তু ক্লাস যদি আমরা করতে চাই তাহলে আমাদেরকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে আমাদের 40 জনের জায়গায় আমরা 50 জন ক্লাসে ঢুকাচ্ছি। তো 40 জনের জায়গায় 50 জন যখন ঢুকছে, তখন ওইখানে দূরত্ব বজায় রেখে ক্লাস নেওয়াটা কিভাবে সম্ভব, এটা নর্মাল ভাবে আমরা এটা বুঝতে পারি যে কিভাবে সম্ভব সেটা। কেন 40 জন যে স্টুডেন্ট যে ক্লাসরুমটা তৈরি করা হয়েছে সেখানে ভর্তি নিচ্ছে 50 জন। এক শিফটে যেটা ছিল 40 জন, সেখানে 2 শিফট 2টা গ্রুপ মিলে এখন ছাত্র হচ্ছে 200 জন। তো 40 জনের জন্য যে সুবিধা ছিল ওই সুবিধাটাই রয়েছে, কিন্তু ছাত্র ভর্তি হচ্ছে এখন 200 করে। তাহলে এখন কিভাবে সম্ভব এদেরকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে, শারীরিক দূরত্ব বজায় রেখে আমরা ক্লাস নেব? আমি কি বিষয়টা পরিষ্কার করতে পেরেছি কিনা? জি স্যার, জি স্যার, পরীক্ষাটা নেওয়া সম্ভব থিওরি, কারণ আমরা অন্য একটা প্রতিষ্ঠানেও পরীক্ষা নিতে, পরীক্ষা তো জাস্ট 3 ঘন্টা বসে এসে পরীক্ষা দিয়ে চলে যাবে, আমাদের টিচাররা থাকবে শুধু ডিউটি দেবে, কিন্তু ক্লাস নিতে গেলে তো তাকে তো একটা ক্লাসে বসাইতে হবে। আমি কি বিষয়টা পরিষ্কার করতে পেরেছি কিনা? আসলে আমি প্রশ্নের উত্তরটা মানে বাস্তব প্রেক্ষাপটে যা আমি সেটা বললাম। জি স্যার, ধন্যবাদ স্যার। হ্যাঁ স্যার, ধন্যবাদ, খুব সুন্দরভাবে আপনি উত্তরটা দিয়েছেন। এবং এই বিষয়টা নিয়ে আসলে আমরা বিভিন্ন গ্রুপের মধ্যে পলিটেকনিক ছাত্রদের মানে উত্তেজনা যেটাকে বলে, এই ধরনের একটা উত্তেজনা দেখেছিলাম। তো যার কারণে আমরা এখান থেকে প্রশ্নটা নিয়েছিলাম। তো আশা করি আমাদের লাইভ প্রোগ্রামটা যারা দেখছে সবাই আপনার উত্তরের মাধ্যমে আসলে সবাই মূল কথাটা বা মূল আনসারটা ওনারা পেয়ে গেছেন। তো আমরা এখন নেক্সট প্রশ্ন হচ্ছে স্যার, আমাদের যখন 17ই মার্চ যখন পলিটেকনিক যখন বন্ধ হয়ে যায়, তখন থেকে আমাদের আমরা দেখেছি যে আমাদের মানে অনলাইন যে ক্লাস চালু করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তো খুব বেশি না, আপনার ঈদ পর্যন্ত, আমাদের যে রোজার ঈদ পর্যন্ত আপনার অনলাইন ক্লাসগুলো কিন্তু হয়েছে। তারপর কিন্তু আমরা তেমন একটা অনলাইন ক্লাস দেখিনি। এরপর থেকে দেখতেছি যে আপনার সংসদ টিভিতে, বাংলাদেশ টেলিভিশনের সংসদ টিভিতে ক্লাস নিচ্ছেন। তো স্যার, এই যে অনলাইন ক্লাস বা সংসদ টিভিতে যে ক্লাসগুলো হচ্ছে, এটার উপর ভিত্তি করে ছাত্ররা কতটুকু বা জ্ঞান অর্জন করতে পারতেছে? আপনার কি মতামত, বা আপনার যদি একটু বলতেন এই বিষয়ে। আচ্ছা, ধন্যবাদ। প্রশ্নটা চমৎকার একটা প্রশ্ন। আসলে এই প্রশ্নটা আমাদের ছাত্র এবং অভিভাবক সবার কাছে মনের মধ্যে এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে, এবং সবার মনের এই কথাটা উপস্থাপন করার জন্য উপস্থাপককে ধন্যবাদ জানাচ্ছি, যে এত চমৎকার একটা মনের গহীনের যে প্রশ্নটা, সে প্রশ্নটা উপস্থাপন করেছে। ঘটনা হচ্ছে কি, যে আমাকে স্থান কাল পাত্র বুঝে আমাকে আমার সিদ্ধান্ত, আমাকে আমার পথ চলা, আমার জীবনে চলার যে পথগুলো সেগুলোকে আমাদের বেছে নিতে হবে। তা আমরা বাস্তব প্রেক্ষাপট যেটা, এটাকে আমাদের মেনে নিতে হবে। আমি জাস্ট রুমে বসে থেকে একটা জিনিস কল্পনা করলাম না, আসলে বাস্তবতাটা কি সেই জায়গায় অবস্থান করে আমাকে সিদ্ধান্তটা নিতে হবে। সেই জায়গায় থেকে আমাকে বুঝতে হবে যে আমার কি করা উচিত, কি করা উচিত নয়। তো আসলে সারা বিশ্বে যে প্যান্ডামিকটা সৃষ্টি হয়েছে, যে করোনার যে মহামারী, মানে একটা খারাপ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এটা তো বাস্তব যে সব জায়গায় একই অবস্থা চলতেছে। তো এখন এই মুহূর্তে বাংলাদেশের আমাদের যে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে, এটা আসলে আমি মনে করি এটা তাদের জন্য একটা মহতি উদ্যোগ, খুব ভালো একটা উদ্যোগ। যদি এখান থেকে আমাদের যে পরিমাণ স্টুডেন্ট উপকৃত হচ্ছে, যদি সেটা না হতো এটুকু তো হইতো না। আমার কথা হচ্ছে যে অনেক ছাত্র যারা এটা করছেন, যারা এই ক্লাসগুলো করতে পারছে, হ্যাঁ এটাও সত্য যে আমাদের সব ছাত্রের একটা অ্যান্ড্রয়েড ফোন নাই। আমাদের প্রায় 40% স্টুডেন্ট বা 50% স্টুডেন্টই হবে যাদের অ্যান্ড্রয়েড ফোন কেনার সামর্থ্য নেই। কারণ ডিপ্লোমাতে যে স্টুডেন্টরা ভর্তি হয় তারা স্বভাবতই মানে ম্যাক্সিমাম মানে অধিকাংশ স্টুডেন্ট হচ্ছে হয় মধ্যবিত্ত পরিবার কিংবা নিম্ন মধ্যবিত্ত পরিবার। হয়তোবা কারো কারো এমনও হইতে পারে তার নিজের কোনো ফোনই নাই, অথবা সে এমন প্রত্যন্ত অঞ্চলে বাস করে যেখানে ফোন থাকলেও নেটওয়ার্কের কারণে বা তার এমবি কেনার সামর্থ্য নেই। তো সে ক্লাসগুলো করবে কি করে? তো আসলে
এই সবকিছু মিলেই আমাদের আবার যদি আমরা এটাও বলি যে ক্লাস নেওয়ার কোনো অর্থ কি হলো না, ক্লাস যেহেতু নেওয়া হয়েছে এটা অবশ্যই অনেক ছাত্রের উপকার হয়েছে। কারণ এই ক্লাসগুলো না নিলে এই ছাত্রগুলো, যে কয়টা ছাত্র যদি 100 জনের 10 জনও পড়াশোনা করে এখানে তো উপকার হয়, 10% মানুষ তো উপকার পাইলো, 10% স্টুডেন্ট তো উপকার পাইছে। আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি এবং এই ক্লাসগুলোকে কন্টিনিউ করে ধারাবাহিক চলা। এখন বাস্তবে যেটা করা দরকার সেটা আসলে কি, যা আমাদের করণীয় কি, আসলে কি করতে পারি আমরা। আসলে তো আমরা সবাই ক্লাস করতে পারলাম না, তাহলে এখন যেটা আমাদের করণীয় সেটা হচ্ছে, আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে কারিগরি শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা মন্ত্রণালয় বা সরকার যখন বলবে যে আসলে পরিস্থিতি যখন স্বাভাবিক বা আমরা এখন এই সমস্ত ছাত্রের কাছে এটা পৌঁছে দিব কি করে, আর যদি পরীক্ষাটা নিতে হয়, পরীক্ষা নিলে তো আসলে সিলেবাসটাকে আমাদের কভার করতে হবে। তো সিলেবাস কভার করার জন্য আমরা কিন্তু অলরেডি পলিটেকনিকের প্রত্যেকটা, সরকারি পলিটেকনিকের প্রত্যেকটা টিচার, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীকে অফিসে যেতে হচ্ছে, সেখানে অফিস করতে হচ্ছে। আমরা স্বাস্থ্যবিধি মেনে সবাই সকাল 9টার মধ্যে অফিসে পৌঁছাই এবং সেখানে কিন্তু অবস্থান করছি, আমরা অফিস করছি। তা আমরা যদি অফিস করছি তাহলে আমরা এটাও করতে পারি যে আমাদের ছাত্রদের সঙ্গে যদি আমরা ক্লাসগুলোকে যদি কন্টিনিউ করা যায়, সেটা প্রতিষ্ঠানের মাধ্যমে হোক বা সংসদ টিভির মাধ্যমে, যেটা হচ্ছে এখন এটা আমাদের বাস্তবতাটা হচ্ছে যে সবাই ক্লাস করতে পারছে না, এটা সত্য। সবার কাছে মোবাইল নাই, এটাও সত্য। সবাই ক্যাপাবল না, তাও সত্য। কিন্তু এর মধ্যে থেকে আমাদের বসে থাকলে তো হবে না, সামনে এগোতে হবে। এখন আমরা যদি বলি যে আমাদের আবার ক্লাস নিতে হবে, যেহেতু মার্চ মাস পর্যন্ত আমাদের ক্লাস হয়েছে, অর্থাৎ মিড টার্মের আগ পর্যন্ত, তাহলে মিড টার্মের আগ পর্যন্ত যে ক্লাসগুলো তো আমাদের সবাই করেছে, তারপরে যে সংসদ ফেসবুক লাইভে ক্লাস হয়েছে, প্লাস আমাদের এখন সংসদ টিভিতে ক্লাস দিচ্ছে, এই ক্লাসগুলো বা ইয়েতে আমরা যদি, এমনও হতে পারে যে বাস্তবে আমরা কলেজে না এসে বা এরকম যদি করা যায় যে আমাদের ক্লাসের কিছু স্টুডেন্ট আমাদের যে শারীরিক দূরত্ব বজায় রেখে যে বসার ব্যবস্থা, এটা আসলে আমাদের কলেজে মানে ক্লাস নেওয়ার জন্য সম্ভব হবে না। কারণ আমি যে ওই যে বললাম, প্রথমেই বলছি যে আমাদের 40 জন স্টুডেন্ট ক্যাপাসিটির জন্য যেটা করা, সেখানে আমরা প্রতি ক্লাসে এখন 50 জন করে স্টুডেন্ট থাকছে। আবার তাহলে 40 জনের জায়গায় 50 জন অনেক সময় বসার জায়গা সংকুলন করা কঠিন হয়ে যায়। সেখানে আবার যদি 3 ফিট দূরত্বে আমরা যদি থাকতে চাই, তাহলে তো অর্ধেক ছাত্রেরও জায়গা দেওয়া যাবে না। তো এটার আসলে সমাধানটা কি হবে, এটা আসলে আমাদের নতুন করে ভাবা উচিত, চিন্তা করা উচিত, এবং এখান থেকে একটা সলিউশন বের করা দরকার যে আমাদের বাকি যে সিলেবাসটা রয়েছে মিড টার্ম পর্যন্ত, সেই সিলেবাসটা এবং সিলেবাস একটু শর্ট করে, এবং আমি যতটুকু জানি যে কারিগরি শিক্ষা বোর্ড সিলেবাসটার উপরে একটা, তারা তাদের গবেষকদের নিয়ে বসে এটা একটা মানে পরীক্ষা নেওয়ার মতো সিলেবাস তৈরি করছে। আশা করি অচিরেই আমাদের কলেজ বা কলেজের যে পরীক্ষার যে সিলেবাসটা, সেটা হয়তো বা তারা দেবে, বা সেইভাবে আমরা হয়তো পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করব। এবং পরীক্ষা নেওয়ার আগে অবশ্যই ক্লাস নিতে হবে, বা ক্লাস যেভাবে আসলে ছাত্রদের শেখানোটা জরুরি, ক্লাস সেভাবে করার জন্য কি করবে আসলে অথরিটি ভালো জানে। এখন আমি এভাবে এই মুহূর্তে এটা নিয়ে মন্তব্য করাটা সমীচীন হবে না আমার, এই কারণে যে কি করণীয়, কারণ সেটা যদি আমাদের সরকারের বা সবার যদি একটা ভালো সিদ্ধান্ত তারা নেবে, আমি আশা করি, এবং যেটা নেবে সেটা আমাদের ছাত্রদের কল্যাণের জন্যই নেবে, সবার কল্যাণের জন্যই নেবে। তবে আমি বাস্তবতাটা শুধু উপস্থাপন করলাম যে আসলে আমাদের ছাত্রদের মনের মধ্যে যে যে আমরা ক্লাস করতে পারি না, তাহলে আমাদের ক্লাস করার পরে আমরা পরীক্ষা দেব। তো আমরা যদি এখন সব ক্লাস যদি আবার করতে চাই, এবং তাহলে কিন্তু শারীরিক যে দূরত্ব বজায় রেখে ক্লাস নেওয়া, এটা পলিটেকনিকে সম্ভব হবে না। এ কারণে পরীক্ষা নেওয়া সম্ভব, কিন্তু সামাজিক দূরত্ব বজায় রেখে ক্লাস নেওয়া সম্ভব হবে না, কারণ আমাদের যে ক্লাসের রুমের ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটিতে সামাজিক দূরত্ব বজায় রেখে ক্লাস নেওয়া পসিবল হবে না। তাহলে ছাত্রদের জায়গা, অর্ধেক ছাত্রের জায়গা হবে, বাকি অর্ধেক ছাত্র কি করবে? তো আমি মনে করি যে আমাদের অথরিটি, আমাদের সরকার ছাত্রদের জন্য কারিগরি শিক্ষাকে যে পরিমাণ প্রায়োরিটি দিয়েছে, এবং তাদের প্রথম প্রায়োরিটি কারিগরি শিক্ষা, তারপরে অন্যান্য শিক্ষা। কিন্তু বাস্তবতা হচ্ছে যে আসলে মানুষের এখনো তো মানে প্রায় 80% মানুষ তো জেনারেল শিক্ষা নিয়ে চিন্তা ভাবনা করছে। তো এটার কারণে আসলে আমাদের কাছে মনে হচ্ছে যে হয়তো কারিগরি শিক্ষাতে মনোযোগ কম দিচ্ছে না,
সরকার কারিগরি শিক্ষাতে তার যথেষ্ট মনোযোগ আছে এবং যথেষ্ট চেষ্টা করছে। তো আশা করি আমাদের যারা অথরিটি আছে, থিঙ্ক ট্যাঙ্ক আছে, তারা খুব ভালো একটা সিদ্ধান্ত নেবে এবং অচিরেই আমাদের পরীক্ষা বা ক্লাসের এই সিদ্ধান্তগুলো দ্রুত আমরা পেয়ে যাব। তো পাইলে আশা করি আমাদের যে ধোঁয়াশাটা, আমাদের মনের যে প্রশ্নটা, যে প্রশ্ন উত্তরটা পেয়ে যাব। তো আমার এতক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য যারা আজকের এই আয়োজক, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর যদি কোনো প্রশ্ন থাকে আমি তাহলে খুব সঠিক উত্তর দিয়ে অনেক সময় দেওয়ার জন্য ধরুন, আমাদের একটা ম্যাডাম আছে, ম্যাডামের কথাগুলো আমি সবগুলো শুনতে পারি নাই, তবে আমার আজকে লেট হওয়ার কারণে আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা আমি কি বোঝাতে পেরেছি কিনা হ্যাঁ স্যার, আপনার এই যে লাস্ট, জি বলছি, স্যার, মানে আমি কি জি স্যার, বিষয়টাকে পরিষ্কার করতে পেরেছি? মানে কিছু বিষয় আছে যেটা আমি সরাসরি উত্তর দিতে পারবো না, মানে এই যে জি স্যার, ক্লাস আমরা করতে স্যার, পারছো না, এখন ক্লাস করবে কিনা। আসলে আমাদের যারা অথরিটি আছে তারা কিন্তু সবার কথা, সবার চিন্তা করেই সিদ্ধান্তটা নেবে। তো আশা করি সিদ্ধান্তটা খুব ভালো আসবে এবং আমার ছাত্রদেরও আসলে আন্দোলন বা এই বিষয়গুলো তাদের জায়গা থেকে তাদের মনে হচ্ছে যে তাদের কাছে কিন্তু একটা বছর অলরেডি চলে গেছে। সুতরাং তারা, আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমরা পাশ করতে পারলে একটা চাকরি করতে পারি, পাশ করতে পারলে আমাদের জীবনের, আমাদের সংসার একটু আনন্দ, মানে একটু হাসি ফোটাতে পারবো। এই হাসি ফোটানোর জন্য আমাদের ছাত্র যে উন্মুখ হয়ে আছে যে খুব দ্রুত সিলেবাসটা শেষ করার জন্য, দ্রুত তাদের লেখাপড়াটা শেষ করার জন্য, সেই জায়গাটাও আমাদের অথরিটি চিন্তা করবেন। আসলে মানে বাঁচতে পারি, আমাদের অথরিটি সেই সিদ্ধান্তই নেবে আমি আশা করি। মানে নেটওয়ার্ক ভালো সমস্যা করছে। জি স্যার, আপনাকে স্যার ধন্যবাদ স্যার। আপনার লাস্ট যে কোয়েশ্চেনের আনসার গুলো দিয়েছেন এর মধ্যেই অনেকগুলো কোয়েশ্চেনের আনসার কিন্তু অনেকে আমাদের এখানে কমেন্ট করেছে। তো অনেকের কমেন্টের আনসার কিন্তু লাস্ট কোয়েশ্চেনের মধ্যে চলে আসছে। তো আমি আর একটু করে এখন আমাদের যে প্রোগ্রামটা ছিল, প্রোগ্রামের আমাদের যে কোয়েশ্চেন গুলো ছিল, আমাদের কোয়েশ্চেন গুলো শেষ। তো আমরা কমেন্ট থেকে কয়েকটা কোয়েশ্চেন নিব। তো আমি একটু হাসনা ম্যামের কাছে যাচ্ছি। আমাদের সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট থেকে আলিশা আক্তার নামের এক আপু কমেন্ট করেছেন। উনি বললেন যে যাদের র্যাপার আছে তারা কি করবেন, যদি এই বিষয়ে একটু যদি বলতেন। মনে করেন যে অটো প্রমোশন দিয়ে দিল বা খুব শীঘ্রই তাদের ক্যাম্পাস খুলে তাদেরকে পরীক্ষা নিচ্ছে, তো তারা পরীক্ষাটা দিবে কিভাবে? তাদের র্যাপারও আছে, আবার এদিকে এদিকে পরীক্ষা আছে। এই বিষয়ে যদি একটু তাদেরকে কিছু বলতেন আর কি। জি, হ্যাঁ হ্যালো। ম্যাম, শোনা যাচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ আপনার কোশ্চেনের জন্য। হ্যাঁ, যেটা আপনি বলেছেন, যাদের রেফার্ট আছে তাদের তো সামনে হচ্ছে এমনিতেই এক্সাম আছে, দেন হচ্ছে রেফার্ট। তো এটা একটা দুশ্চিন্ত বিষয়, বিকজ কারণ হচ্ছে এক তো রেফার্ট পরীক্ষার সাবজেক্টটা রয়ে গেছে, দেন হচ্ছে আবার তাদের এই সেমিস্টারের পরীক্ষা। তো তাদের জন্য আমি এটাই বলতে চাচ্ছি, তারা যদি একটু কষ্ট করে হলেও যদি একটু চেষ্টা করে যে রেফার্ট সাবজেক্টটা, যেহেতু এটা ম্যাম, আপনার মিউটটা অফ হয়ে গেছে, আপনি একটু মিউটটা অন করে কথা বলুন। হ্যালো, সরি, আসলে একটু নেট সমস্যা ছিল। আচ্ছা। জি, শুনতে পাচ্ছেন আপনারা? জি জি, শুনতে পাচ্ছি ম্যাম। হ্যাঁ, যেটা বলছিলাম হ্যাঁ আমি, ম্যাডাম, সেটা শোনা হচ্ছে যাচ্ছে? রেফার্ট পরীক্ষার জি জি, রেফার্ট পরীক্ষার স্টুডেন্ট যারা আছে, যাদের যে সাবজেক্ট রেফার্ট আছে, তারা যদি একটু, এখন যেহেতু তারা বাসায় বসে আছে, তারা যদি চেষ্টা করে ওই সাবজেক্টে একটু পড়ে যদি কভার আপ করতে পারে, তাহলে আমার কাছে মনে হয় তাদের কাছে কোনো প্রবলেম হবে না। যেহেতু সামনে এক্সাম, আর এক্সাম যেহেতু হচ্ছে, তারা এই 14 দিন, যারা বাসায় 14 দিন এখন আছে, যেহেতু 14 তারিখের পর প্রতিষ্ঠান খুলবে, তাহলে এই 14 দিনের মধ্যে মোটামুটি যদি বইটা একটু কভার করে, তাহলে আমার কাছে মনে হয় না সমস্যাটা হবে। এখন ওই যে যেটা আমরা ছাত্রের উপর আসলে সবকিছু যে টিচারদের উপর ডিপেন্ড হবে তাও না। কিছু জিনিস আছে যেগুলো ছাত্রীরা পারলে নিজেই চেষ্টা করলে কিন্তু কভার করতে পারে। কেননা আমরা দেখা যাচ্ছে আমাদের কলেজ খুললে আমরা টিচাররা
টিচাররা স্টুডেন্টরা যখন কলেজে আসে সেটা আমরা কভার করে দিই, কিন্তু যেসব সাবজেক্ট গুলো যারা পড়ে শেষ করতে পারে, যে স্টুডেন্ট গুলো বাসায় বসে থাকে, তারা যদি তাদের সাবজেক্ট গুলো যদি একটু নিচ থেকে যদি কভার করে, তাহলে আমার কাছে মনে হয় সেটা টিচারদের জন্য বেস্ট হয়, বেটার হয়, আর ছাত্রীদের জন্য, ছাত্রছাত্রী সবার জন্য বেটার হয়। তো তারা যদি একটু চেষ্টা করে, তাদের সাবজেক্ট গুলো বাসায় বসে যেহেতু আছে, তারা একটু চেষ্টা করলে কিন্তু পারবে। এটাই। আর যতদিন বাসায় ছিল, আর প্রায় তো 6 মাস বাসায় ছিল, তো মোটামুটি থিওরিক্যাল যদি বাসায় পড়েই থাকে, আমার কাছে মনে হয় যে প্রিপারেশন 50% নেওয়া যায় যদি আমাদের স্টুডেন্ট গুলো চেষ্টা করে। এখন ওই যে বললাম না, টিচারদের উপরে কিছু রেসপন্সিবিলিটি থাকে এবং কিছু রেসপন্সিবিলিটি আমাদের স্টুডেন্টদের উপরেও আছে। তো এখন স্টুডেন্টরা যদি চায় তাহলে সেটা মোটামুটি কভার করতে পারবে। ধন্যবাদ জি। ম্যাম আপনার সুন্দর পরামর্শ দেওয়ার জন্য। আমাদের এম এ রহিম স্যার কি আছেন? উনি থাকলে খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা কমেন্টের মধ্যে পেয়ে আপনাকে করতাম আর কি। এই স্যার কি আছেন? স্যার নেটের কারণে নাই, নেটের কারণে বের হয়ে গেছে। ও আচ্ছা, তাহলে ম্যাম লাস্ট কোয়েশ্চেন আমি আপনাকে করছি। লাস্ট একটা কোয়েশ্চেন। বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট থেকে কামরুল হাসান নামের একজন ভাইয়া কমেন্ট করেছে। কমেন্ট হচ্ছে যে যখন স্বাস্থ্যবিধি মেনে ইনস্টিটিউট খুলে দেওয়া হবে তখন দেখা যাবে যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা আসবে। হয়তো কেউ হোস্টেলে উঠবে, আহ, হয়তো দেখা যাবে যে কেউ হোস্টেলে উঠবে, আবার হয়তো দেখা যাবে কেউ মেসে উঠবে, কেউ বাসে উঠবে। তো এইখানে স্বাস্থ্যবিধিটা মানে মানা হবে কিনা, আদৌ কি তারা স্বাস্থ্যবিধিটা মানবেন কিনা? জি, ধন্যবাদ প্রশ্নটা করার জন্য। আসলে এটা খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেটা বলেছেন, আমাদের ছাত্র ছাত্রীরা কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বসবাস করে। তো করোনা পরিস্থিতিতে যখন শিক্ষা প্রতিষ্ঠান অফ হয়ে গিয়েছে, তারা কিন্তু সবাই যার যার বাড়িতে চলে গিয়েছে। তো এখন যখন শিক্ষা প্রতিষ্ঠান অন হবে, তখন সবাই বিভিন্ন অঞ্চল থেকে আসবে। তো কেউ মেসে থাকবেন, কেউ হোস্টেলে থাকবেন, কেউ আবার তাদের ফ্যামিলির সাথে থাকবেন। তো এই ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই, স্বাস্থ্যবিধি মেনে চলাটা একটু টাফই হয়ে যাবে। কারণ হচ্ছে যখন একটি যখন শিক্ষা প্রতিষ্ঠান যখন অন হবে, তখন যখন ছাত্রছাত্রীরা যখন কলেজে প্রবেশ করবেন, তখন কিন্তু এখানে আপনার মামা তোমার চার্জ কত? এমবি হ্যালো, কত? শুনতে? হ্যাঁ হ্যালো, রহিম ভাই, আপনার মিউট অফ করুন। জি, হ্যালো। জি ম্যাম বলেন। জি, জি। তো শিক্ষা প্রতিষ্ঠানে যখন স্টুডেন্টরা আসবেন, তখন আমার মনে হয় না যে প্রপারলি কেউ 100% স্বাস্থ্যবিধি মেনে চলবে। এটা একটু টাফই হয়ে যাবে, কিন্তু যে যতটুকু পারে সেটা নিজ দায়িত্বে স্বাস্থ্যবিধি মেনে আসতে হবে। এটা সম্পূর্ণটা এখন ডিপেন্ড করছে নিজেদের উপর। ধন্যবাদ ম্যাম। স্যার তো আসছে মনে হয়। ধন্যবাদ ম্যাম আপনার সুন্দর কথা বলার জন্য। তো আমরা এই মুহূর্তে চলে যাব আমাদের ইয়া আহ, রহিম ভাইয়ের কাছে। রহিম ভাইয়ের কাছে আমাদের একটা প্রশ্ন হচ্ছে, বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের কি পরামর্শ দিতে চায় বাংলাদেশ পলিটেকনিক সংসদ? হ্যাঁ রহিম ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাই, আমার কথা কি হ্যাঁ, স্পষ্ট শুনতে পাচ্ছেন? জি জি, স্পষ্ট শোনা যাচ্ছে। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সামনে উপস্থিত আমার শ্রদ্ধাভাজন প্রিয় শিক্ষক এবং শিক্ষিকা ইঞ্জিনিয়ার আব্দুর রহিম স্যার, আজকের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হাসনা আক্তার ম্যাম, চট্টগ্রাম মহিলা পলিটেকনিক থেকে। আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য এই বাংলাদেশ পলিটেকনিক সংসদের পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনারা যে যেখান থেকে দেখতেছেন এবং শুনতেছেন এবং আমাদের লাইভটি অনুভব করতেছেন, সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলি যে বর্তমান যে পরিস্থিতি মার্চ মাস থেকে শুরু হয়েছে, অনাকাঙ্ক্ষিত একটি পরিস্থিতি। সেই পরিস্থিতি আসলে কাঙ্ক্ষিত পরিস্থিতি ছিল না, আমাদের চাওয়া ছিল না। আমরা জানতাম না যে এমন একটি পরিস্থিতি আসবে আমাদের মধ্যে, কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে অপ্রিয় হলেও সত্য, সেই পরিস্থিতিটা আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে। হয়তো এটি একটি সৃষ্টিকর্তার পক্ষ থেকে এটি পরীক্ষা হতে পারে বা আমাদের জীবনের জন্য লাইফ এক্সাম হতে পারে।
তো আমরা দেখতে পাচ্ছি যে প্রায় মার্চের 17 তারিখ থেকে আজ পর্যন্ত আমাদের ক্যাম্পাসগুলো অফ, করোনা পরিস্থিতির কারণে পরীক্ষা এক্সাম টেক্সাম এগুলো সবগুলোই অফ আছে। এর মধ্যে অবশ্যই আমাদের একটু ক্ষতি হচ্ছে, যতটুকু হওয়ার এর থেকেও বেশ হচ্ছে ক্ষতি, কারণ একটা স্টুডেন্টের প্রতিটা মুহূর্তই কিন্তু একটি অনেক বছরের সমান, অনেক গুরুত্বপূর্ণ সময় যায়। সেজন্য অনেকেই অনেক প্রশ্ন করেছেন। আশা করি আমাদের মেহমান বৃন্দদের কাছ থেকে আপনারা সঠিক এবং মনের ভিতর যে প্রশ্নগুলো কোয়েশন ছিল সেই আনসারটা পেয়েছেন। এরপরও যদি আপনাদের কাছে যদি এই প্রশ্নটা পরিষ্কার না হয়, তাহলে আপনারা দ্বিতীয়বার কোয়েশন করবেন অথবা আমাদের পার্সোনাল আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনবক্স করবেন। আমরা ইনশাআল্লাহ যথাযথ চেষ্টা করব আপনার কোয়েশনের আনসার দেওয়ার জন্য। সম্মানিত ভিউয়ার্স, আমরা যখনই দেখেছি, আমি গত প্রোগ্রামেই বলেছিলাম, আমরা যখনই দেখেছি বাংলাদেশের বৃহৎ একটি প্রজেক্ট পদ্মা সেতুর মধ্যে আমরা যখনই দেখেছি যে পদ্মা সেতুর যারা ইঞ্জিনিয়াররা রয়েছেন, যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, তারাই হচ্ছে একমাত্র কোরিয়ান, আমেরিকান, জাপানিজ এরকমই। কিন্তু এই পদ্মা সেতুর মধ্যে যারা শ্রমিক হিসেবে কাজ করছে, তারাই দেখা যায় যে এই চট্টগ্রাম, এরপরে নরসিংদী, বরিশালের লোক। আমাদের বাংলাদেশের লোকরাই কি করে? শ্রমিকের কাজ করে। আর আমাদের বাইরের দেশের যারা ইঞ্জিনিয়াররা রয়েছেন, তারাই মূলত ইঞ্জিনিয়ারিং হিসেবে কাজ করেন। কিন্তু আমরা এই জায়গা থেকে আমরা সরে আসার জন্য, কারণ আমাদের তো কোনো কিছুর অভাব নেই। আমাদের কি শিক্ষা প্রতিষ্ঠানের অভাব আছে নাকি? আমাদের তো বড় বড় ইঞ্জিনিয়াররা রয়েছেন। আমাদের তো ইঞ্জিনিয়ারদের অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, বুয়েট রয়েছে, ডুয়েট রয়েছে, এরপরে কুয়েট, চুয়েট সহ আরো অনেক বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে আমাদের ইঞ্জিনিয়ারদের জন্য। কিন্তু এত টাকা সত্ত্বেও কেন আমাদের ইঞ্জিনিয়াররা আমার নিজের দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারছে না? এই বিষয়টা চিন্তা করে মূলত আমরা যা পেয়েছি যে আমরা দেখেছি যে বাংলাদেশের মধ্যে আসলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, বিশেষ করে যারা তাদের অবদান অবিশ্বাসযোগ্য নয়, যাদের অবদান অনেক বেশি এই বাংলাদেশের মধ্যে, কারণ প্রতিটা সেক্টরেই কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অনেক বেশি অবদান থেকে থাকে। আমরা দেখেছি যে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা যখনই ক্লাস করেন, সব জায়গায় একটি বৈষম্য দেখা যায়, কিন্তু জেনারেল শিক্ষার্থীদের মধ্যে এত বৈষম্য থাকে না। কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারিং বিভাগের স্টুডেন্টদের মধ্যে বড় একটি ফাটল থেকে থাকে, অথবা বিভিন্ন সময়ের ব্যবধানে অনেক সময় দেখা যায় যে আমরা বৈষম্যের মধ্যে লক্ষ্য করি। যেমন আপনি যদি এই বছরের দিকে তাকান, 2020 সালের দিকে তাকান অথবা 2019 সালের দিকে তাকালে দেখতে পারবেন যে আমরা ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে, জানুয়ারি মাসের শেষের দিকে অর্থাৎ এবং ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে আমাদের কি হয়েছিল? আমাদের সেকেন্ড শিফটের ক্লাসের একটি আন্দোলন হয়েছিল। সেকেন্ড শিফটের একটি সমস্যা অনেক দিন যাবত, প্রায় 2010 সাল থেকে এই সমস্যা চলতেছে, কিন্তু জানি না কি জন্য এটা সমাধান হচ্ছে না। হয়তো কোনো একটি কারণে হয়তো আমাদের সমাধান হচ্ছে না, কিন্তু এই কারণেই কিন্তু সেকেন্ড শিফটের আন্দোলনের কারণেই কিন্তু আমাদের ক্লাসটি হচ্ছে না। সবকিছুর পরেই দিন শেষে কিন্তু আমাদের স্টুডেন্টদেরই ক্ষতি হচ্ছে। শুধু স্টুডেন্ট না, যারা ইঞ্জিনিয়ার হবে, ভবিষ্যতে ইঞ্জিনিয়ার যারা, দেশের রত্ন যারা, মাদার অফ ইঞ্জিনিয়ার যারা, তারা কিন্তু দেখা যাচ্ছে অবহেলিত হয়ে যাচ্ছে। তারা পূর্ণ শিক্ষাটা লাভ করতে পারছে না। সেই সব কিছু বিবেচনা করে আমরা সবাইকে ঐক্য করার জন্য, আমাদের কয়েকদিন পূর্বে আমাদের গ্রুপ থেকে একটি কথা বলা হয়েছিল যে আমাদের রবিউল চৌধুরী ভাই, আমাদের আহ্বায়ক, তিনি বলেছিলেন যে আমাদের অধিকার আদায় করার জন্য আমরা ঐক্য হয়ে কাজ করতে হবে। সেই ঐক্য করার জন্য, পলিটেকনিকের শিক্ষার্থীদেরকে ঐক্য হয়ে কাজ করার জন্য, যাতে আমাদের সকল আন্দোলন সংগ্রাম আমরা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে চাই। এবং বিভিন্ন সময় দেখা যায় যে আমাদের অনেক অনেক প্রজেক্ট গুলা কারিগরি শিক্ষা বোর্ড থেকে প্রচার হয়, কিন্তু আমাদের এখান থেকে ছাত্ররা অনেক অবহেলার কারণে ছাত্ররা নিউজটা পায় না। সেই সব কিছু বিবেচনা করেই আমরা নতুন একটি আলোর পথ নির্ধারণ করার লক্ষ্যে আমাদের বাংলাদেশ পলিটেকনিক সংসদ তৈরি হয়েছিল। সম্মানিত ভিউয়ার্স এবং সম্মানিত অতিথিবৃন্দ, এই বর্তমান যে পরিস্থিতি আপনারা শুনেছেন যে আমাদের অতিথিরা বলেছেন যে সবার ভিতরে যে প্রশ্নগুলো রয়েছে, সবার ভিতরে একটি প্রশ্ন রয়েছে যে
কি হবে, সেকেন্ড শিফট ক্লাসের হচ্ছে না এবং ক্লাস হচ্ছে না, আমাদের পরীক্ষাটা কি হবে, জেনারেলদের জন্য একটি অটো পাস দিয়েছে, আমাদের জন্য অটো পাস কেন দেওয়া হয় নাই? আরে ভাই, আমাদেরকে কেন অটো পাস দেওয়া হবে? আমরা তো হচ্ছে ইঞ্জিনিয়ার, আমরা ইঞ্জিনিয়ার বিভাগের স্টুডেন্ট, আমরা সবার থেকে ভিন্ন, সবার জেনারেলদের মতো আমরা না তো, আমরা সবার থেকে ভিন্ন। আমাদের তো একটি ওয়েট আছে, সেটা সরকার ভালো করে জানে অথবা গভর্নমেন্ট ভালো করে জানে যে আমাদের অটো পাস দিলে হবে না, কারণ আমাদের তো কাজটা, আমাদের তো হাতে কলমে মানে কারিগরির মধ্যে আমাদের শিক্ষাটা, সেজন্য আমাদের অটো পাস দিলে হয় না। সেজন্য আমাদের স্যাররা বলেছেন যে আমরা কি করব। আমি বাংলাদেশ পলিটেকনিক সংসদের পক্ষ থেকে আমি এটা বলতে চাই যে শিক্ষার্থীরা অতি সত্বর ইনশাল্লাহ শিক্ষার্থীদের জন্য নতুন কিছু আলো অথবা নতুন কিছু কথা নিয়ে আমাদের সম্মানিত শিক্ষামন্ত্রী আমাদেরকে কিছু জানাবেন এবং বলেছেন যে আমাদের পরীক্ষাটা নেবেন, সেজন্য সবাইকে প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের শিক্ষামন্ত্রী বলেছেন। সেজন্য আমি সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করে, সম্মানিত স্টুডেন্টের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে সবাই যার যার অবস্থান থেকে লেখাপড়াটা শুরু করেন। হয়তো অনেকদিন জাম হয়ে গেছে, আমি বলতে চাই যে সবার যার যার স্থান থেকে লেখাপড়াটা শুরু করেন, কারণ লেখাপড়া হোক অথবা না হোক, ক্যাম্পাস খোলা হোক বা না হোক, লেখাপড়াটা যাতে স্টার্ট হয়, এই আমি স্টুডেন্টের প্রতি এটাই বলতে চাই। এবং আরেকটি বিষয় বলতে চাই যে যাতে আমরা অনলাইন যে ক্লাসগুলো হচ্ছে, যদিও মানসম্মত ক্লাস হয়তো হচ্ছে অথবা হচ্ছে না, সেদিকে না থেকে আমাদের বিভিন্ন স্যারদের কাছে আমরা পরামর্শ নিই যে স্যারদের সাথে কি করব, স্যার এই পরিস্থিতিতে কি করব। বিভিন্ন কলেজের স্যারদের সাথে আমরা পরামর্শ করার জন্য, যে পরামর্শ নিয়ে আমরা কাজ করার জন্য আমি উদারত আহ্বান জানাচ্ছি বাংলাদেশের সকল পলিটেকনিক কারিগরি শিক্ষার্থীদের প্রতি, আমি এটাই আবেদন জানাচ্ছি। এবং আরেকটি বিষয় বলতেছি যে আমাদের বাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের মধ্যে দেখা যায় বিভিন্ন সময় অনেক আন্দোলন হয়ে থাকে। সেই আন্দোলন সংগ্রামের জন্য এবং অধিকার আদায় করার জন্য আমাদের যা কিছু প্রয়োজন বাংলাদেশ পলিটেকনিক ইনশাল্লাহ সংসদ, বাংলাদেশ পলিটেকনিক সংসদ ইনশাল্লাহ এইসব কাজ করে যাবে। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। আপনাদের সহযোগিতায় কিন্তু আমাদের 6 মাসের মাথায় কিন্তু আমরা এত দূর পর্যন্ত এসে পড়েছি, একমাত্র আপনাদের সহযোগিতায়। আমরা চাই যে আগামী দিনেও আপনারা আমাদের সাথে থাকেন এবং আমাদের সাথে সহযোগিতা করেন। আপনারা যদি সহযোগিতা করেন ইনশাল্লাহ বাংলাদেশ পলিটেকনিক সংসদ ইনশাল্লাহ এই বাংলাদেশের ছাত্রদের জন্য ভবিষ্যতে অনেক কিছু করতে সক্ষম হবে। তো আজকের এই প্রধান অতিথি এবং বিশেষ অতিথি এবং আতিক ভাই ও রবিউল চৌধুরী ভাইকে এবং সম্মানিত ভিউয়ার্স বৃন্দদেরকে আমার অভিনন্দন এবং বারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করতে যাচ্ছি। রবিউল ভাই। জি জি, তাহলে আমার বক্তব্য এখানে শেষ করছি। হ্যাঁ, ধন্যবাদ রহিম ভাইকে, খুব সুন্দর বক্তব্য দিয়ে ওনার বক্তব্য শেষ করেছেন। তো আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে, তো আমাদের আরো কিছু কোয়েশ্চেন ছিল, আমাদের সময়ের জন্য আমরা কোয়েশ্চেন গুলো নিতে পারছি না। তো ইনশাল্লাহ আমরা নেক্সট প্রোগ্রামে আপনাদের কোয়েশ্চেন গুলো নেওয়ার চেষ্টা করব। এবং এখানে যে কমেন্ট গুলা এসেছে, কমেন্ট গুলা থেকে আমরা যে মানসম্মত যে কোয়েশ্চেন গুলো আছে ওগুলো আমরা নোট করে রাখবো, নোট করে নেক্সট প্রোগ্রামে ইনশাল্লাহ বলবো। যেহেতু আমাদের সময় একদম শেষ, অলরেডি আমাদের 1 ঘন্টা 2 মিনিট হয়েছে। তো এখানে আমি বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় স্যার এম এ আব্দুর রহিম স্যার এবং আমাদের হাসনারা ম্যাম এবং আতিক ভাই, তারপর রহিম ভাই, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের প্রোগ্রাম এখানে শেষ করব। তো তার আগে আমি ছোট্ট একটা কথা বলতে চাচ্ছি, আমাদের সাথে প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত যারা ছিলেন, যারা বিভিন্ন পেজে, গ্রুপে এবং নিজেদের আইডিতে শেয়ার দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের প্রোগ্রাম এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। জি রবিউল ভাই, আমার একটি কথা ছিল আচ্ছা জি ভাই। প্রোগ্রামটা শেষ করার পূর্বে আমি বাংলাদেশ পলিটেকনিক সংসদের পক্ষ থেকে বলতে চাই যে আগামী প্রোগ্রামটা আমাদের হবে অনলাইনের মধ্যেই হবে, বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের মেধাবী ছাত্রদেরকে নিয়ে আমরা একটি প্রোগ্রাম করার অনেক ইচ্ছা আছে। তো আমি বাংলাদেশ পলিটেকনিক শিক্ষার্থীদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, যদি কারো যদি ইচ্ছা থাকে যে বিভিন্ন ডিপার্টমেন্ট নিয়ে আমরা কথা বলবো, যদি কারো ইচ্ছা থাকে যে এই প্রোগ্রামে আপনি জয়েন্ট হবেন, সেজন্য আমাদের বাংলাদেশ পলিটেকনিক সংসদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন। আচ্ছা ভাই, কথাটা আমি একটু গুছিয়ে বলি।
আমাদের দুঃখিত, আমি কথাটা বলতে ভুলে গিয়েছিলাম। ধন্যবাদ রহিম ভাইকে কথাটা মনে করে দেওয়ার জন্য। আমরা আমাদের এই কমিটিদের, আমাদের বাংলাদেশ পলিটেকনিক সংসদের যে বর্তমান আহ্বায়ক কমিটি রয়েছে, আহ্বায়ক কমিটির নেতৃত্বে আমরা একটা সিদ্ধান্ত পৌঁছেছি যে আমাদের দেশে যে সরকারি 49টি সরকারি পলিটেকনিক রয়েছে, আমরা ওইসব পলিটেকনিক থেকে বিভিন্ন ডিপার্টমেন্টের মেধাবী ছাত্রদেরকে আমরা ওইখান থেকে তুলে নিয়ে এসে আমরা লাইভে নিয়ে আসবো এবং লাইভে নিয়ে এসে তাদের অভিজ্ঞতা সম্পর্কে জানবো। তো এই ধরনের কোনো ছাত্রছাত্রীর যদি তাদের অভিজ্ঞতা যদি আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে আমাদের গ্রুপের যে অ্যাডমিনরা রয়েছেন, অ্যাডমিনদের সাথে যোগাযোগ করবেন। তাদের সাথে যোগাযোগ করে আপনারা তাদের ইনবক্সে নক করবেন, নক করে জানাবেন। আমরা আপনাদেরকে সামনে ইনশাল্লাহ আমাদের সাথে যুক্ত করে আমরা আপনাদেরকে সবার সম্মুখে আপনাদেরকে প্রকাশ করব। ধন্যবাদ। তাহলে আমরা প্রোগ্রাম আজকের প্রোগ্রামে যারা কষ্ট করেছেন, বাংলাদেশ পলিটেকনিক সংসদের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। বিশেষ করে আমাদের এম এ রহিম স্যার, ইঞ্জিনিয়ার এম এ রহিম স্যার এবং আমাদের হাসনারা ম্যাম, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বাংলাদেশ পলিটেকনিক সংসদের পক্ষ থেকে যে আপনাদের গুরুত্বপূর্ণ সময়টা দিয়েছেন। আমরা আশা করি যে আগামী প্রোগ্রামগুলোতে যাতে আমরা ইনভাইট করলে আপনাদেরকে পাই, এটা আশা করি ইনশাল্লাহ। আমি কিছু বলতে চাচ্ছি, বলবো? অবশ্যই বলুন। জি, আসলে হচ্ছে আজকের প্রোগ্রামে আসার জন্য বা আমাকে ইনভাইট করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর হচ্ছে আসলে এত সুন্দর প্রোগ্রাম করার জন্য আপনারা যারা এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর হচ্ছে আমার ছাত্রছাত্রী যারা এখানে লাইভে দেখেছে, যদি তাদের কোনো মন্তব্য থাকে, যদি তাদের কোনো কমেন্টস থাকে, সেগুলো আশা করি সামনে যদি আপনারা আমাদেরকে যদি আবার ডাকেন, তাহলে আমরা চেষ্টা করব সেগুলোর সুন্দর করে আনসারগুলো দেওয়ার জন্য। এতটুকু। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি আরেকটা কথা বলতে চাই, যারা আমাদের লাইভে কমেন্ট করেছেন তারা হয়তো মনে করছেন যে আমরা কমেন্ট করলাম কিন্তু আমাদের কমেন্টের উত্তর পেলাম না। অনেক কমেন্টের উত্তর কিন্তু আমাদের স্যাররা দিয়েছেন, আমাদের অতিথিবৃন্দ দিয়েছেন। আর আপনাদের যাদের কমেন্ট এখনো হয়নি বা মনে করছেন যে হয়েছে, কিন্তু সেগুলো আমাদের সামনে অনুষ্ঠানে আপনাদেরকে অবশ্যই সে প্রশ্নের উত্তর নিয়ে আমরা আসবো। জি, ধন্যবাদ আতিক ভাইকে। হ্যাঁ, ধন্যবাদ। আপনারা আসলে যারা কমেন্ট করেছেন উত্তর পাননি, তারা মনে কিছু করবেন না। আমাদের সময় সংক্ষিপ্ততার জন্য এবং আমাদেরও কোয়েশ্চেন ছিল। আশা করি আপনাদের সবার কোয়েশ্চেন, কিন্তু আমাদের যে কোয়েশ্চেন গুলো আমরা প্রথম থেকে করেছিলাম, আশা করি বেশিরভাগ আপনাদের কোয়েশ্চেন গুলো কিন্তু ওইখানে ছিল। ঘুরায় পিছায় বলতে গেলে একই কথা। হ্যাঁ, আমরা কোয়েশ্চেন গুলো যতটুকু পারি আমরা নোট করে রাখবো, নেক্সট প্রোগ্রাম ইনশাল্লাহ হবে। রহিম ভাই, আপনি কিছু বলবেন? না ভাই, ঠিক আছে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা চাচ্ছি, এটাই। ধন্যবাদ। আজকের মতো আমাদের প্রোগ্রাম এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। নেক্সট প্রোগ্রামের জন্য অপেক্ষা করুন, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দেব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।